আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। ধরে শুনলাম শেখ হাসিনাকে আর ভারত রাখতে চাচ্ছে না। ভারতের সংসদীয় একটা দল পরামর্শ দিয়েছে সরকারকে শেখ হাসিনাকে যাতে রাজনীতি করতে না দেওয়া হয় ভারতের মধ্যে, মানে ভারতে তিনি অতিথি হিসাবে আছেন, অতিথি হিসাবে থাকবেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি আর কোনো কথা বলতে পারবেন না। এটা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তি ব্যাপক খুশি, ব্যাপক উৎসাহী, ব্যাপক খুচখব, মানে হাততালি তালিয়া এইসব। এবং কেউ কেউ বাড়িয়ে বললেন যে শুধুমাত্র তাই নয়, ভারত থেকে যাতে শেখ হাসিনা চলে আসেন এই জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে এবং এই কারণেই শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফেরত আসার একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। এটা শোনার পরে আমার প্রথমেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে, না আমি না, মা এই কথা আমি বিশ্বাস করি না, এটা বলে অনেকেই হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমরা একটু দেখি যে ইন্ডিয়া টুডে কি খবরটা দিয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is set to make her first open appearance before the media in India nearly 2 years after her government was ousted and mass student-led protests in Bangladesh. বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুতির ঠিক 2 বছর পরে শেখ হাসিনা ফার্স্ট ওপেন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিডিয়া ইন ইন্ডিয়া, ভারতের মিডিয়াগুলোর কাছে ওপেন অ্যাপিয়ারেন্স মানে প্রকাশ্যে আসছেন। আমরা দেখলাম যে এটা কে আয়োজন করছে, জিনিসটা আয়োজন করছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, এফসিসি সাউথ এশিয়া, বা দক্ষিণ এশিয়ার যাতে কূটনৈতিক রিপোর্টারদের যে ক্লাবটা আছে তারা দিল্লিতে এটা আয়োজন করছে এবং where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে আলাপ করবেন। এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, খুবই সরব, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, AB 19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের এফসিসি সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা খুব সম্ভবত একটা ভার্চুয়াল অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে হয়তো শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত হবেন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে তিনি প্রকাশ্যে আসবেন, ধারণা করা যেতে পারে যে তাকে হয়তো ভিডিওতে দেখা যাবে। গত 2 বছর ধরে তার কণ্ঠস্বর আমরা প্রায় শুনে থাকি, তিনি ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকেন, বিভিন্ন তার কর্মী সমর্থক বিভিন্ন দেশে আছেন যারা তাদেরকে বক্তৃতা দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন এবং সেই ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। এর বাইরে তার কণ্ঠস্বর যারা টেলিগ্রাম লীগের সদস্য, মানে টেলিগ্রামের ভিতরে আওয়ামী লীগের যে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক আছে তাদের সাথে আছে। এবং শেখ হাসিনা মাঝখানে দাবি করেছেন যে 300 আসনের অধিকাংশ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এই ব্যাপক সংখ্যক কথাবার্তা শেখ হাসিনা শোনা গেল, তার কণ্ঠস্বর প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে শোনা গেলেও তাকে প্রকাশ্যে কেউ দেখেনি। সম্প্রতি দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি এবং তাদের কেউ কেউ বলেছেন তারা আপাকে সরাসরি দেখেছেন।
যদিও সেখানে রাজনীতি নিয়ে কি কথা হচ্ছে সেগুলা খুব একটা শোনা যায় না। যারাই বলেছেন এরা আপা কত ভালো, আপাকে দেখে কান্নায় এসেছে, আপাকে দেখে ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যেই ছিলেন অবভিয়াসলি। বাট এই প্রথম ফর্মালি শেখ হাসিনা 5 আগস্টকে কেন্দ্র করে ঠিক 2 বছর পরে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন, একটা সংবাদ সম্মেলনের মতো হচ্ছে। এবং যেখানে যেহেতু এই অর্গানাইজেশনটা যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সকল কূটনৈতিক রিপোর্টারদের একটা ক্লাব, ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারা এটাকে কভার করবেন। মনের খুব কষ্ট অনেকেরই হবে, কারণ হচ্ছে 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা উত্তেজনাপূর্ণ, 5 আগস্ট তো বলা যাবে না, 36শে জুলাই বাংলাদেশে যেরকম উত্তেজনাপূর্ণ হবে, যেরকম উৎসব মুখর বলুন বা আয়োজন এবং আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করে গিয়েছিল, সেটা হচ্ছে না। আমি দেখলাম যে 5 আগস্টের যে জুলাই যোদ্ধারা তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে কামড়াকামড়ি করছেন, এবং যে মাস্টারমাইন্ড সংগঠন তারা কামড়াকামড়ি করছেন না, তারা কার পাছা যাচ্ছে, কার টেবিলে, কার বিছানায়, কার হোটেলে, এবং আল বটর বাহিনী এখন আল বটম বাহিনী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন। এর বাইরে ঢাকায় খুব সম্ভবত একটা কনসার্ট হচ্ছে। এর আগে 2 বছর আগে যেখানে অনেক শিল্পী মিলে 3 আগস্টের 3 তারিখে শেখ হাসিনা বিরোধী প্রতিরোধ কনসার্ট করেছিলেন, এবার 2-3টা সংগঠন সেখানের মধ্যে মাত্র আছে, 2-3টা ব্যান্ড সেখানে অংশ নিচ্ছে। খুব সম্ভবত আগের মতো ফান্ড পাচ্ছে না, ফান্ডের অভাব আছে। সে যাই হোক, 5 আগস্টকে ঘিরে বাংলাদেশের ভেতরে যে পরিমাণ উত্তেজনা হওয়া উচিত ছিল, যে পরিমাণ সেলিব্রেশন হওয়ার কথা ছিল, এটা গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিমাণ না। জুলাই মাসটা চলে গেল এবং সেই জুলাই খুব একটা আলোচিত বা খুব একটা উদযাপনের ভিতর দিয়ে খুব একটা যে গেছে তা না। অনেকগুলো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি ছোট ছোট আলোচনা সভা হয়েছে, এবং সেগুলাতে যেটা হয় খুব স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে। আজকে আমি দেখলাম মাহদি আমিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তিনি এক জায়গায় গিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতা দিতে পারেন নাই, তাকে ব্যাপক হাউকাউ মাওয়ের মধ্য দিয়ে অনেক বিনয়ের সাথে কিছু কথা বলে পালিয়ে আসা বলা ঠিক না, মানে কথা বলে চলে আসতে হয়েছে এবং অনেকটা অপমানিত হয়েছে। এই যখন 5 আগস্টের অবস্থা, তখন পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বক্তৃতা দেন ওই দিন, তাহলে দেখা যাবে 5 আগস্টের মূল ফোকাসটা, মূল কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা চলে আসছেন। শেখ হাসিনার ভাষ্য অনেক বেশি স্প্রেড হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়া তো বটেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি আলোচনা হবে। এবং ঠিক 2 বছরের মাথায় 5 আগস্ট 24-এর পরে 5 আগস্ট 26-এ এসে এই মিডিয়া নিয়ন্ত্রণ বলুন, ন্যারেটিভ নিয়ন্ত্রণের জায়গায় যদি শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগ চলে আসে, সেটা যারা শেখ হাসিনা বিরোধী এবং যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবেন না, শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের দিলে একটা বড় আঘাত হিসাবে থাকবে। আমরা এখনো জানি না শেখ হাসিনাকে ওই দিন প্রকাশ্যে দেখা যাবে কিনা। না দেখা, ভিডিও কনফারেন্সে দেখা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, যেটা ইন্ডিয়া টুডের খবর থেকে বোঝা যাচ্ছে। আর যদি দেখা নাও যায়, তিনি যদি অডিও মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকেন এবং সেটা পুরো সাংবাদিক সমাজের সামনে, বিশ্ব সাংবাদিক সমাজের সামনে দিয়ে থাকেন, আমি মনে করি যে আওয়ামী লীগ ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রথম একটা গুছিয়ে অ্যাপ্রোচ নিচ্ছে। এটার ফল আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তার বক্তৃতাটা 2 বছর পরে হয়তো দিতে পারবে। আসলে কি হবে সেটা শেখ হাসিনার ভাষণ শোনা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং সেই ভাষণটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতীয় টাইম, মানে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাতে শুনতে পাবো। সেটা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে যেহেতু আসবে, আমরা সকলে সেটার দিকে নজর রাখবো। আমরা দেখতে চাই শেখ হাসিনা কি বলেন, কিভাবে তিনি 5 আগস্টকে তাদের ভাষ্য উপস্থাপন করেন এবং তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়। বাংলাদেশের লোকজন যারা শেখ হাসিনা বিরোধী আছেন, বর্তমান সরকারে আছেন এবং সরকারের বিরোধী দল হিসাবে আছেন, তারা সকলে কি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, উত্তেজিত হয়ে পড়েন কিনা, এবং সেই উত্তেজনার জের হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে আরো বেশি মামলা, আরো বেশি হামলা হয় কিনা, না নাকি উল্টো আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো বেশি উৎসাহিত হয়ে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অলরেডি মিছিল মিটিং করছে, যেটা সরকারকে বেশ একটু উদ্বিগ্ন করে রেখেছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত সেই উদ্বেগ তাদের আরো বেড়ে যায় কিনা, তারা আরো টেনশনে পড়েন কিনা। না, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের 5 আগস্ট
রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে পরেই সেটা নিয়ে আমরা হয়তো আরো বেশি কথা বলতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে যৌন অপরাধের রীতিমতো মহামারী, মড়ক, গজব শুরু হয়ে গেছে। মানুষের যৌন অভ্যাসের যত বাজে দিকগুলো রয়েছে, যেগুলো ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা শুনেছি, সবগুলো এখন আমাদের সমাজকে একদম অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। আজ থেকে যে বিষয়গুলো কল্পনা করা যেত না, সেই বিষয়গুলো এখন অহরহ। এ সমাজে এখন ইজিলি এই যৌন সংক্রান্ত যে ব্যবসা, যে বাণিজ্য, যে কায় কারবার চলছে, এটি সম্ভবত কোনো পশ্চিমা দুনিয়াতেও এত নিকৃষ্টভাবে চলছে না। ওখানে সব কিছু সিস্টেমেটিক। আপনি ইচ্ছা করলে ভালো থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি মন্দ থাকতে পারেন। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কখনো নাক গলাবে না। ওখানে সবগুলোই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। যেমন জাপান বা নেদারল্যান্ড, ইংল্যান্ড, সেখানে সমকামিতা আছে, সেখানে পতিতাবৃত্তি আছে, মেয়ে পতিতা পুরুষ পতিতা সেটা আছে। সেখানে পুতুল, আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মাস্টারবেট করার জন্য সেখানে বিভিন্ন ডল শপ আছে, মেয়েদের পুতুল আছে, ছেলে পুতুল আছে। অনায়াসে আপনি সেখানে ঢুকে নির্দিষ্ট ফি দিয়ে আপনি যে কোনো পুতুলের সঙ্গে যৌনকর্ম সেরে আসতে পারবেন। এই যে কাজগুলো হচ্ছে, রাষ্ট্র ট্যাক্স পাচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিসেরই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, যা কিছু বলেন, এবং ওখানের সিস্টেমের বাইরে কারা কে কাজ করে এটা রাষ্ট্রের কাছে তথ্য আছে, যে এই লোকগুলো সমকামী, এই লোকগুলো নিয়মিত পতিতালয়ে যায়, এই লোকগুলো জুয়া খেলে, এই লোকগুলো মদ খায়, এই লোকগুলো পুতুলের সঙ্গে তারা মাস্টারবেট করে, হস্তমৈথুন করে, পুংমৈথুন করে। এই লোকগুলো হিজড়াদের সাথে থাকে, এরা হিজড়া। এই লোকগুলো, কিছু লোক আছে যারা পশুদের সাথে যৌনকর্ম করে, আপনি আলাদা করতে পারবেন। ফলে কি হচ্ছে, সমাজটা পচে যায়নি, সেখানে রাষ্ট্রটাও পচে যায়নি। কিন্তু আমাদের দেশে যেটা হলো, সেটা হলো যে আপনি যে কোনো একটা ডাস্টবিনের যত আবর্জনা আছে সেগুলো এনে যদি আপনি ছড়িয়ে দেন ওয়াটার গান দিয়ে, তখন যে অবস্থা হবে, আপনি যে কোনো একটা টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক সেটা আনলেন, এনে গুলিস্থানে সেটাকে পাম্প করে সেটা যেটাভাবে আপনি জল কামান দিয়ে পুরো গুলিস্থানে ছড়িয়ে দিলেন, সেক্ষেত্রে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমাদের এই সমাজে এখন দেখা দিয়েছে। এতে কি সমস্যা, বা ইতিপূর্বে এই ধরনের ঘটনা কোনো দেশে ঘটেছে কিনা? ইয়েস, ঘটেছে। যখনই মানুষের এই যৌন লিপ্সাটা এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটি পাবলিকলি জনসম্মুখে এটি অশ্লীল এবং অশ্রাব্য হয়ে যায়, এটি যখন আর গোপন থাকে না, তখন সেখানে রীতিমতো কখনো কখনো একটা পুরো জাতি শেষ হয়ে যায়। ওই জাতির কোনো অস্তিত্ব নাই। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত জাতি, পুরো জাতিটা শেষ হয়ে গেছে। কখনো কখনো এই ধরনের যৌনতার কারণে একটি রাজ্য, একটি রাষ্ট্র, একটি ভূমি, একটি নির্দিষ্ট অঞ্চল একেবারে শেষ হয়ে যায়। একটা সময়তে ধরুন সাহারা অঞ্চল, মরুভূমি অঞ্চল, এই অঞ্চলটি জনবসতিতে পরিপূর্ণ ছিল। আমাজনের জঙ্গল একটা সময় সভ্যতার কেন্দ্রভূমি ছিল। এমনকি আমাদের বাংলাদেশে এই যে সুন্দরবন যে এলাকা দেখেন না, বেশি দিন আগে নয়, ধরুন এটা ত্রয়োদশ শতাব্দীতে, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ছিলেন, তখন এই অঞ্চল বিরান ভূমি ছিল না, এটা জনবসতিপূর্ণ এলাকা ছিল।
এবং সুন্দরবনের গহীন অরণ্যে অনেক মন্দির পাবেন, অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখানে। ধ্বংস হলো কেন, সেখানে বনভূমি হলো কেন, খুঁজে দেখেন। আমাদের এই যে বাংলাদেশের যে রাজধানী, সোনারগাঁয়ে ছিল, বিক্রমপুরে ছিল, বরিশালে ছিল, আমাদের যে বাউফলে ছিল, বাখেরগঞ্জে ছিল, বাগেরহাটে ছিল, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের পুটিয়াতে ছিল, বগুড়াতে ছিল, কুমিল্লার ময়নামতিতে ছিল। আপনি চিন্তা করেন যে এই যে রাজনীতির সঙ্গে সঙ্গে এইগুলো কিভাবে ঘুরছে এবং সেই জিনিসগুলো কেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সব ক্ষেত্রেই যৌনতা, পানির সংকট এবং রাজা বাদশাদের জুলুম অত্যাচারে রাজবংশ শেষ হয়ে গেছে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। তো যখনই এরকম একটা সমাজে যৌনতা এমন পর্যায়ে চলে আসে, তখনই সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে। আমরা কি সেই গজবের দিকে এগুচ্ছি? আজ আপনি চিন্তা করুন, রাস্তাঘাটে যৌনকর্মীরা প্রকাশ্যে যৌনতা করে বেড়াচ্ছে, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না। এখানে তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছে, তারা বিস্তীর্ণ এলাকাতে, ঢাকার বিভিন্ন এলাকাতে রীতিমতো গ্যাং করে যেখানে পারভার্সন অফ সেক্সের যে পারভার্সন, সেই কাজগুলো প্রকাশ্যে তারা করে যাচ্ছে এবং সেখানে তাদের খরিদ্দার, কাস্টমার এবং সাম্প্রতিক সময় সেই এক ডাকসু নেতাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, ও মাই গড, কোথায় আমরা চলে গেছি। এই শহরে এখন অনেক পুরুষ বেশ্যা, তারা ইন্টারনেটে বিজ্ঞাপন দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, বিভিন্ন হোটেলে এবং বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিয়ে আসছে টাকার বিনিময়ে। 15 বছর বয়স থেকে একেবারে 50-60 বছরের ছেলেরা। কল্পনা করতে পারেন? আচ্ছা, নারী বেশ্যাদের কথা ভাববেন, ভদ্রবেশী যে সমস্ত লোকজন, যেগুলো আপনি কল্পনা করতে পারেন না, বিভিন্ন বয়সের, সেই 13-14 বছর বয়স থেকে সমাজের বিভিন্ন জায়গাতে ভদ্র ফ্যামিলিতে যে সকল মেয়েরা এই যৌন ব্যবসা, যৌন কর্ম এবং যৌন পারভার্সন, মানে ধনীর মেয়ে টাকা দরকার নেই কিন্তু সে টাকার জন্য গিয়ে 5 স্টার হোটেলে যাচ্ছে, গরিবের মেয়ে টাকার জন্য ধনীদের পিছে পিছে ছুটছে, টাকা পয়সার নাই কিন্তু তার যাকে বলা হয় পারভার্সন, আজ এক ছেলে কাল অন্য ছেলে, আজ এক বুড়া কাল এক পাগল, আজ এক যুবক কাল এক বৃদ্ধ, বিয়ে থা করছে না, 30-35 বছর বয়স হয়ে গেছে, এর মধ্যে হয়তো 300-400 পুরুষ তার জীবনে এসে গেছে। নারীদের ক্ষেত্র, পুরুষদের ক্ষেত্র, মানে ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা। এর মধ্যে সমকামিতা, মানে যেটাকে আমরা গে বলি, পুরুষে পুরুষে, আর লেসবিয়ান নারীতে নারীতে, এই জিনিসগুলো হচ্ছে। যখন এরকম একটা ঘটনাগুলো ঘটে, তার সাথে সাথে আপনি দেখেন যে মুখোশগুলো আমাদের উন্মোচিত হয়ে যাচ্ছে। বিয়ে, শাদী, ঘর, সংসার, এই প্রত্যেকটার একটা সিস্টেম আছে। দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ পডকাস্ট, দেয়ার ইজ এ সার্কেল, দেয়ার ইজ এ কনস্টিটিউশন। কিন্তু এখন কি হলো, কোনো বাদ মানছে না। মাদ্রাসার শিক্ষক 70 বছর বয়স, যে ছেলেটাকে ধর্ষণ করছে তার 7 বছর বয়স, 500 টাকা দিয়ে সেই ছেলের সাক্ষাৎকার দিছে। সে কি করেছে, হুজুর তাকে তার গোপনাঙ্গ, মানে ওই ছেলেটার গোপনাঙ্গ সে লেহন করেছে, চুষেছে, আর নিজের গোপনাঙ্গ আর ওই ছেলেটার গোপনাঙ্গর সঙ্গে গুতাগুতি করেছে। এই কাজ 500 টাকা ছেলেটাকে দিয়েছে এবং সেই ছেলে এখন ইন্টারনেটের সাক্ষাৎকার দিচ্ছে। তো বুঝেন মানে বিকৃত রুচি কোন পর্যায়ে চলে গেছে। জামাতের যে সংসদ সদস্য, 75 বছর বয়সী একজন মানুষ, একাধিক নারীকে নিয়ে যে সে প্রতিনিয়ত হোটেলে যাচ্ছে, হোটেলে গিয়ে হোটেলের লবিতে, লিফটের মধ্যে, তারপরে বিভিন্ন রুমের মধ্যে সে যে আচরণগুলো করছে, আমাদের তো ধরেন কি বলবো,
এমনও তো চন্দ্রগুপ্ত যাকে বলা হয় মৌর্যর সেইখানে গণিকা বৃত্তি একটা মন্ত্রণালয় ছিল, গণিকা মন্ত্রণালয়। কিন্তু সেখানে তো যেখানে পতিতাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, একটা আলাদা মিনিস্টার গণিকা মন্ত্রী ছিল, এবং গণিতজ্ঞদের সারা ভারতবর্ষে একটা অ্যাসোসিয়েশন ছিল, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাজপ্রাসাদে মানে রাজার দরবারে উপস্থিত থাকতে পারতো। এটা এই ভারতবর্ষে ছিল। এই যে আমাদের দেশের যে যাকে বলা হয় রাজনীতি, সেই সিস্টেমেটিক মধ্যযুগ থেকে এখানে এই যে যত গান, শিল্প, কলা, নৃত্য কলা, এগুলো সবই কিন্তু যে যাকে বলা হয় এই পতিতালয় থেকে এসছে। অনেক মানে যে মানে গান ঠান যাকে বলা হয়, আপনি এই যে আমরা কাননবালা দেবীর কথা বলি, বিখ্যাত গায়িকা, জন্ম কোথায়? পতিতালয়ে জন্ম। একটা সিস্টেমের মধ্যে তারা সেই জিনিসগুলো চলেছে। আপনি গিয়ে দেখেন পাকিজা সিনেমা দেখেন, বুঝতে পারবেন যে মিনা কবির সে পাকিজা। আপনি সিনেমা যদি দেখেন, ওমরাও যান সিনেমা দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের এই জিনিসগুলো কেমন অবস্থায় ছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন এটা তো মানে কোনো অবস্থাতেই এটা আপনি কোনো একটা সিস্টেমের মধ্যে ফেলতে পারবেন না। রাজারা 400-500 মানে হেরেমে তাদের নারী থাকতো। সম্রাট জাহাঙ্গীরের 8000 নিয়মিত দাসী ছিলেন। কত সংখ্যক 2 ডজন 3 ডজন স্ত্রী ছিলেন। সেটা নিয়ে তো কখনো টু শব্দ হয়নি, বিকজ দেয়ার ইজ এ সিস্টেম, একটা পোর্টফোলিও। কিন্তু এখন কি হচ্ছে, একজন মন্ত্রী সে মানে যে কাজগুলো করছে কাপড় চোপড় খুলে, এবং সেই ছবি নিজে বিকৃতভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, নিজে দিচ্ছে, প্রেমিক দিচ্ছে, যে যার মতো করে অবস্থায় কাজগুলো করছে। এই যে আমাদের মনের বিবর্তন, মানসিকতার বিবর্তন, ব্যক্তিত্বের বিবর্তন, এবং একান্ত ব্যক্তিগত বিষয়গুলো কখনো সে নিজে নারী বা পুরুষ সে নিজে মানুষকে জানাচ্ছে, যেটা আমাদের সমাজে কখনো ছিল না। আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সেগুলো জানার জন্য। 7 দিন না খেয়ে থাকবে, কিন্তু অমুক সাহেব কি কাজ করেছে এই জিনিসগুলো শোনার জন্য, দেখার জন্য সারাক্ষণ ইন্টারনেট ঘাঁটতে থাকে সব শ্রেণী এবং পেশার মানুষগুলো। এই যে যা কিছু হচ্ছে এটা নতুন নয়, এটা বহুবার এই পৃথিবীতে বহু সমাজে আসছে। আশিরীয় সভ্যতা তৈরি হয়েছে, সেই সভ্যতা শেষ হয়েছে। সেমেটিক সভ্যতা শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে। তারপর হেমেটিক সভ্যতা হয়েছে, সেটা শেষ হয়েছে। হিমালীয় সভ্যতা হয়েছে, শেষ হয়েছে। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা শেষ হয়েছে। গ্রিক সভ্যতা শেষ হয়েছে। তারপর পম্পেই নগরী শেষ হয়েছে। এবং এই যে বিভিন্ন সভ্যতা যে শেষ হয়েছে, মূল কারণ হলো এই জায়গাতে বিকৃত যৌনতা চলেছে। আর সভ্যতা সেখানে গড়ে উঠেছে যখন এই জিনিসগুলোকে রাষ্ট্র, সমাজ, জনগণ এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে এবং রাখতে পেরেছে। আমি 70-এর দশকে বেড়ে ওঠা মানুষ, আবহমান বাংলার দারিদ্রতা দেখেছি, অভাব দেখেছি, তার সঙ্গে সঙ্গে সততা দেখেছি, শান্তি দেখেছি, সমাজে আনন্দ দেখেছি। এখন অনেক কিছু আছে, ভাতের অভাব নেই, দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমাদের যে মোরাল যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে মানুষের লজ্জা স্থান মুখে চলে আসছে। প্রত্যেকটা মুখ এখন লজ্জা স্থান হয়ে গেছে, যা মুখে আসে তাই গালাগালি করছে। মানুষের যাকে বলা হয় যে গুর্জদার মাথায় চলে আসছে, মলদার, পুরো মলদারের যে রেকটাম সিস্টেমটা এখানে চলে গেছে, আর মাথার যে ঘিলু, এই ঘিলু মলদারে চলে গেছে। ফলে সব জায়গা থেকেই দুর্গন্ধ বের হচ্ছে, মাথা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর বুদ্ধি বের হচ্ছে মলদার দিয়ে।